Good afternoon to everyone. Today we are going to learn some topics on the thermodynamics, the reversible and irreversible process. What is reversible and irreversible process? Normally তোমরা reversible reaction শিখে আসছো, এখানেও ঠিক একই রকম যে আমরা সেই বিষয়গুলোই, তবে আমাদের সিস্টেমটা এবার একটা আলাদা সিস্টেম। যেখানে রিয়াকশন ছিল রিভার্সিবল রিয়াকশন, এখানে আর কোনো রিয়াকশন হবে না, জাস্ট একটা সিস্টেম যেটা আমরা যদি সিস্টেমের কন্ডিশনটাকে চেঞ্জ করি তাহলে আবার ইনিশিয়ালি প্রিভিয়াস স্টেজে ফিরে যেতে পারবো। এরকম কন্ডিশন যদি থাকে বা একরকম সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমরা রিভার্সিবল বলবো। আর ইরিভার্সিবল তো সহজেই বুঝতে পারো, যেটা আর ব্যাক করে যাওয়া যাবে না। ডিফারেন্সেস বিটুইন রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, যে এই দুইটা প্রসেস বললাম, ডেফিনেশন দেখলাম, তারপরে সেখান থেকে আমরা কিছুটা ডিফারেন্স দেখবো যে আসলে একটার থেকে আরেকটার পার্থক্যটা কোথায়। তারপরে সাইন কনভেনশন অফ হিট অ্যান্ড ওয়ার্ক, মানে আমরা তো এই যে সিস্টেমে বিভিন্ন ধরনের কাজ শিখব, যে সেটা হলো তাহলে সেই কাজ যদি জানতে চাই, অথবা হিট, আমরা কি কখনো হিট দিলে সেটা কি পজিটিভ ধরবো, না হিট বাইরে চলে গেলে পজিটিভ ধরবো, কাজ সেটা কি ওই সিস্টেমে কাজ হলে পজিটিভ হবে, না সিস্টেমের বাইরে কাজ হলে পজিটিভ হবে, তো সেইগুলো আমরা একটু দেখব। তারপরে দেখব প্রেসার ভলিউম ওয়ার্ক, যেটাকে আমরা পিভি ওয়ার্ক বলি। যে এই প্রেসার ভলিউম মানে কোনো একটা গ্যাসের অথবা কোনো একটা সিস্টেমের প্রেসার চেঞ্জ করলে সেক্ষেত্রে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হয়, যে কারণে যে প্রেসারের পরিবর্তনের ফলে ভলিউম বৃদ্ধি পায় বা হ্রাস পায়। যদি মানে প্রেসার যদি বাড়াতে চাই, মনে করো ছোট্ট একটা, এই যে আমার এই যে চায়ের কাপটা আছে, এই কাপটার মধ্যে মনে করো এইটা একটা সিলিন্ডার, তাই সিলিন্ডারে যদি আমি চাপ দেই, এটার মধ্যে অনেকগুলো গ্যাস আছে মনে করো, সেই গ্যাসটা যদি সিলিন্ডার দিয়ে চাপ দেই তাহলে কি হবে, পিস্টন দিয়ে চাপ দিলে গ্যাসের আয়তনটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আয়তনটা কমে যাওয়া মানে কি, প্রেসারটা বেড়ে যাওয়া, অল্প জায়গার ভিতরে বেশি মলিকুল থাকবে, সে কারণে এখানে আমরা বলতে পারবো কি যে এখানে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে, তাহলে সেই কাজের হিসাবটা আমরা এখানে করব। তারপরে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক অফ অ্যান আইডিয়াল গ্যাস, একটা মানে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে এই যে আমরা দুই ধরনের কাজ শিখবো, একটা হলো প্রেসার ভলিউম ওয়ার্ক, আর একটা হলো আইসোথার্মাল রিভার্সিবল। আইসোথার্মাল মানে যেখানে হিট তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেই প্রসেসকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। আর রিভার্সিবল যেটা বললাম, যে এখানে কোনো একটা সিস্টেম যদি ইনিশিয়াল থেকে ফাইনালে ফিরে আসলে এক্স্যাক্টলি একই রকমই থাকে তাহলে সেক্ষেত্রে সেটা রিভার্সিবল। আর এক্সপ্যানশন মানে এই যে পুরো সেন্টেন্সটারই কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে, তো সেটা আমরা পরবর্তীতে দেখব। সো লেটস স্টার্ট ফ্রম দ্য রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। মনে করো আমি এই যে এখানে দেখালাম, এই যে একটা সিলিন্ডার আছে, হ্যাঁ, এই সিলিন্ডারে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, এই যে গ্যাস আছে। এখন এই গ্যাসটা, এই যে একটা ফ্রিকশনলেস পিস্টন, দিস ইজ এ ফ্রিকশনলেস পিস্টন। ফ্রিকশনলেস বলছি কেন, যে আসলে এর পিস্টনটাকে মানে উপরে নিতে বা সরাতে মানে কোনো রকমের বাধা পাবে না, জাস্ট মানে উইদাউট এনি ফ্রিকশন, কোনো ঘর্ষণ বা কোনো বাধা পাবে না, তাহলে সেটা হলো ফ্রিকশনলেস বলছি। তাহলে এখন কিছু পরিমাণ গ্যাস এখানে আছে, গ্যাস থাকলে তার ভিতরে একটা চাপ আছে, তাই না? যে পরিমাণ গ্যাস আছে তার জন্য, অথবা যে পরিমাণ মলিকুল আছে সেই মলিকুলের করেসপন্ডিং একটা নির্দিষ্ট পরিমাণ চাপ আছে, সেই চাপটাকে এখন এই পিস্টনটাকে যদি তুমি এই জায়গায় রাখতে চাও, এর ভিতরে যদি অনেক গ্যাস থাকে তাহলে সেই গ্যাসটা, এই পিস্টনটা যদি এইখানে ফিক্স থাকতে চাও বা ফিক্স রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাইরের থেকে কিছু একটা চাপ দিতে হবে। কতটুকু চাপ দিতে হবে, that will depend on exactly how much pressure it is giving towards outside। মানে তুমি এমন একটা প্রেসার এই বাইরের থেকে অ্যাপ্লাই করবা যেই প্রেসারটা ঠিক এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য প্রেসার ইনসাইড। আদারওয়াইজ যদি বেশি প্রেসার দাও তাহলে কি হবে, এই পিস্টনটা ভিতরে ঢুকে যাবে, অথবা যদি কম প্রেসার দেওয়া হয় তাহলে এই পিস্টনটা বাইরে বের হয়ে যাবে। কারণ কি, আমরা বলেছি এটা ফ্রিকশনলেস পিস্টন, অটোমেটিক্যালি ইট ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে এখন আমরা যদি এই পিস্টনটাকে খুব অল্প পরিমাণে, দ্যাট মিন্স
ক্লোজ টু জিরো, হ্যাঁ, একদম ক্লোজ টু জিরো একটা মানে অ্যামাউন্ট এই প্রেসার পিস্টনটাকে সরাই, মানে কি যে ভলিউমটা আগে যে এখানে যতটুকু ভলিউম ছিল তার থেকে সামান্য একটু ভলিউম চেঞ্জ করে দিলাম বা বৃদ্ধি করলাম, তাহলে সেক্ষেত্রে এর প্রেসারটা কি হবে, রিলেটিভলি একটু কমে যাবে, তাই না? আগে যে ভলিউমটা ছিল তার থেকে একটু ভলিউম বেশি হলো, তো ভলিউম বেশি হওয়া মানে কি, যে ছোট্ট একটা বেলুনের ভিতরে তুমি অনেক গ্যাস নিছো, তো সেক্ষেত্রে তার চাপটা অনেক বেশি হবে। এখন যদি তুমি সামান্য পরিমাণ গ্যাস বাইরে বের করে দাও, তাহলে সেক্ষেত্রে ওর চাপটা কমে যাবে। অথবা যদি ভলিউমটাকে আর একটু বাড়াও, তো সেক্ষেত্রে কি হবে, ওর চাপটা একটু কমে যাবে, নরম হয়ে যাবে। তাহলে এখন এখানে দেখছি যে অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ যদি ভলিউমটাকে বাড়ানো হয় সেক্ষেত্রে প্রেসারটা একটু কমে যাচ্ছে। তাহলে এখন এই পিস্টনটা একটু মুভ করলো, তাহলে এখন এইখান থেকে যদি মুভ করে, আবার তুমি যদি সেই প্রেসারটাকে আবার বাড়িয়ে দাও, হ্যাঁ, প্রেসারটা যদি আবার বাড়িয়ে দাও, দ্যাট মিন্স তাহলে মানে ভলিউমটা যদি আবার ইনিশিয়াল স্টেজে নিয়ে এসো, তাহলে সেক্ষেত্রে তোমার ওই যেখানে গ্যাস যা ছিল সেই প্রেসারটা কিন্তু আবার ইনিশিয়াল স্টেজে চলে আসবে। এই রকম যদি হয় কখনো, তাহলে সেই রকম প্রসেসকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। মানে কোনো একটা চেঞ্জ করার পরে আবার যদি সেই আমরা মানে চেঞ্জ করার কন্ডিশনটা উইথড্র করে নেই, তাহলে সেই সিচুয়েশনটা যদি এক্স্যাক্টলি ইনিশিয়াল কন্ডিশনের মতো হয়, দেন উই উইল কনসিডার দ্যাট অ্যাজ রিভার্সিবল প্রসেস। আর যদি এই সিস্টেমটা মানে ইনিশিয়াল যে অবস্থায় ছিল, তুমি আবার কিছু সময় পরে অথবা কোনো একটা পরিবর্তন করার পরে আর ফার্দার ইনিশিয়াল স্টেজে ব্যাক করতে না পারো, দেন উই উইল কনসিডার দ্যাট অ্যাজ এ ইরিভার্সিবল প্রসেস। তাহলে এই যে ইরিভার্সিবল প্রসেসটা, এটা কিন্তু আমরা মনে করো এক ধাক্কায় এই পিস্টনটাকে এক ধাক্কায় এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, অনেক বড় একটা ভলিউম। সেক্ষেত্রে কি হবে, যে হঠাৎ করে প্রেসারটা বেড়ে গেল বা কমে গেল, ভলিউমটা বেড়ে গেল মানে প্রেসারটা ড্রপ করে গেল জাস্ট ড্রাস্টিক্যালি, তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু এই রিভার্সিবল ঘটনাটা ঘটাতে পারি। কিন্তু রিভার্সিবল প্রসেসটা তোমাকে একদম খুব স্মল 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 স্টেপে, মানে খুব সামান্য পরিবর্তন করে 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 যে কোনো ইনিশিয়াল স্টেজ থেকে, তখন কি হবে, যদি অল্প পরিমাণ তুমি ভলিউমটা বাড়াও, তখন এইখানের যে মলিকুলটা ছিল প্রথমে যখন আমরা এইখানে ফিক্স রাখছি, কারণ এই পিস্টনটা যদি এই জায়গাটায় ফিক্স থাকে, দেন all the molecules will be distributed everywhere in equally. Now if you increase the volume by very little, in that case and within very long time, যদি অনেক সময় নিয়ে সামান্য পরিমাণ পরিবর্তন করো আয়তনটা, সেক্ষেত্রে কি হবে, মলিকুলগুলো খুব সহজেই ওর যতটুকু পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আয়তনটা, সেই বৃদ্ধির কারণে ওই মলিকুলগুলো ইনিশিয়াল যে পজিশনটা ছিল সেখান থেকে ডিস্ট্রিবিউট হওয়ার সুযোগ পাবে, সাফিসিয়েন্ট টাইম থাকবে। সো all the molecules will be distributed equally everywhere when the volume is increased also. তো সেই ক্ষেত্রে যে প্রেসারের বা চাপ যে পরিবর্তনটা যেভাবে হবে, তো সেই ক্ষেত্রে তুমি অনেক সময় ধরে অনেকটা ভলিউম বৃদ্ধি করো, মানে প্রায় মনে করো 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বা আরো বেশি সময় নিয়ে একটা সিলিন্ডারের পিস্টনটা তুমি একদম ইনিশিয়াল থেকে একটা বড় একটা ভলিউম পর্যন্ত বৃদ্ধি করলা, সেক্ষেত্রে কি হলো, কন্টিনিউয়াসলি অল দ্য মলিকুলস আর ভাইব্রেটিং অ্যান্ড দে ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সো দ্যাট ইট ক্যান গেট অর্গানাইজড ইন দ্য পারফেক্ট ওয়ে। মানে যেভাবে ইনিশিয়ালি যেমন ছিল, ফাইনালি ঠিক একইভাবে একই রকমভাবে মলিকুলগুলো ডিস্ট্রিবিউট হতে পারলো। সেক্ষেত্রে প্রেসারটা কমে গেল ভলিউম বৃদ্ধি পাওয়ার কারণে, কিন্তু দ্য ডিস্ট্রিবিউশন উইল বি এভরিওয়্যার ইকুয়াল অ্যাজ ইনিশিয়ালি। সো এখন তুমি যদি আবার ওই ফাইনাল স্টেজ থেকে ইনিশিয়াল স্টেজে ব্যাক করো আস্তে 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 অনেকটা সময় নিয়ে, তাহলে কিন্তু সেই ঘটনাটা তুমি ইনিশিয়াল স্টেজে যেমন কন্ডিশন ছিল ঠিক একই জিনিস পাবা। তাহলে এই ঘটনাটাকে বলবো আমরা রিভার্সিবল প্রসেস, আর বাকি যেটা বলছি আমি সেটা হলো ইরিভার্সিবল প্রসেস। তাহলে এখন রিভার্সিবল আর ইরিভার্সিবলের মধ্যে ডিফারেন্সটা অলরেডি আমার মোটামুটি বলা হয়ে গেছে, যে ইট টেকস প্লেস ইন অ্যান ইনফাইনিট নাম্বার অফ ইনফাইনিটেসিমালি স্মল স্টেপস, ছোট 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 ভাগে ভাগে হবে। আর ইরিভার্সিবল যেটা, তুমি একবারে ধাক্কা দিয়ে পিস্টনটাকে বাড়িয়ে দিতে পারো অথবা কমিয়ে দিতে পারো, এটা হতে পারে। ইট ইজ অ্যান ইমাজিনারি
আসলে রিভার্সিবল প্রসেসটা এত স্লো প্রসেস যেটা আসলে বাস্তবে করা খুবই কঠিন কাজ। এটা আমরা আসলে মানে ইমাজিন করে নিছি যে এরকম হলে অবস্থাটা এরকম হতে পারে। আর এই যে ইরিভার্সিবল প্রসেস, এইটা কিন্তু একটা রিয়াল কেস, যে আসলে আমি চাইলে পিস্টনটাকে একটা প্রেসার দিয়ে অথবা দুইটা প্রেসার দিয়ে জাস্ট উইদিন ভেরি শর্ট টাইম আই ক্যান কম্প্রেস ইট অর আই ক্যান এক্সপ্যান্ড ইট। সো এটা হলো একটা রিয়াল প্রসেস। আর ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাট অল স্টেজ অফ দ্য অপারেশন। তাহলে অপারেশনের যে ইন ইকুইলিব্রিয়াম স্টেটে যতগুলো আছে সব সময় কিন্তু তুমি একটা স্টেপ মুভ করলা সেটাও কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে, 10টা স্টেপ করলা তাতেও কিন্তু সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাট অল স্টেজ অফ দ্য অপারেশন। আর এইটা কি, দিস ইজ অনলি ইকুইলিব্রিয়াম ইন দ্য ইনিশিয়াল স্টেজ অ্যান্ড ফাইনাল স্টেজ। মাঝে অন্য কোনো জায়গায় কিন্তু ইকুইলিব্রিয়াম থাকার কোনো সুযোগ নেই, কারণ আমরা ড্রাস্টিক্যালি অথবা ইনস্ট্যান্টানেসলি আমরা মুভ চেঞ্জটা করছি। তারপরে ইট ইজ এক্সট্রিমলি স্লো। আর এই যে আমি বলেছি যে প্রায় অনেক সময় ধরে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা যত সময় পাওয়া যায়, এবং ইনফাইনিটেসিমালি স্লো মানে একদম এক্সট্রিমলি স্লো কেস। ইট প্রসিডস অ্যাট মেজারেবল স্পিড, মানে তুমি সময়টা মেজার করতে পারো যে কত সময় ধরে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বসে তুমি এটা চেঞ্জ করছো না কি, সেটা তাহলে মেজারেবল স্পিড। আর ওয়ার্ক ডান বাই এ রিভার্সিবল প্রসেস ইজ গ্রেটার দ্যান দ্য করেসপন্ডিং ইরিভার্সিবল প্রসেস। এটা আমরা আসলে একটু ক্যালকুলেট করে এই যে পরে দেখব, তো সেই জন্য আমরা এখানে আপাতত এটা না বলি, তো পরের দিকে চলে যাই। তাহলে এখন দেখি সাইন কনভেনশন অফ হিট। হ্যাঁ, এখন আমি ওই যে সিলিন্ডারটা দেখাইছিলাম, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের তুমি গ্যাসের ভলিউমটা কিভাবে বের করবা, সরি বাড়াবা, মানে কি এর ভিতরে তুমি কিছু পরিমাণ হিট সাপ্লাই করো বাই সাম সোর্স। এই যে একটা সিলিন্ডার ছিল, এই সিলিন্ডারের মধ্যে তুমি কিছু পরিমাণ তাপ দিলা, এখানে একটা তুমি ল্যাম্প অথবা কোনো ইলেকট্রিক হিটার যে কোনোভাবে এটাকে কিছুটা তাপ দিলা। তাহলে তাপ দিলে এর ভলিউমটা তখন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখন আমরা এখানে কি তাপ ইন হচ্ছে, তাই না, সিস্টেমের ভিতরে তাপ অ্যাড হচ্ছে, তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে উইল কনসিডার দ্য সাইন অফ দিস হিট। তার মানে যদি সিস্টেমের হিট বা সিস্টেমের এনার্জি বৃদ্ধি পায়, দেন উইল কনসিডার দ্য সাইন অ্যাজ পজিটিভ। অ্যান্ড যদি সিস্টেম থেকে হিট বাইরে বের হয়ে যায় তাহলে সেটাকে বলবো নেগেটিভ। দেখো এখানে বলা আছে হিট যদি অ্যাবজর্ব হয়, তাহলে এই হলো আমাদের একটা সিস্টেম, যদি হিট অ্যাবজর্ব হয় দেন উইল কনসিডার দ্য সাইন ইজ পজিটিভ, আর যদি হিট বাইরে চলে যায় দেন উইল কনসিডার দ্য সাইন অ্যাজ নেগেটিভ। বোঝা গেল যে খুব সহজেই যদি কোনো সিস্টেমের ভিতরে হিট আসে বা হিট ইনপুট হয় দেন উইল কনসিডার দ্য সাইন ইজ পজিটিভ, আর যদি বাইরে চলে যায় তাহলে সাইন ইজ নেগেটিভ। তাহলে এখন কাজের ক্ষেত্রে বলি ঠিক একই এখানে জিনিস, যে যদি আমরা একটা এইখানে যে সিলিন্ডারে আমি বললাম যে তাহলে এই যে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে কি কারণে, যে কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি হচ্ছে, মানে এনার্জি অ্যাড হচ্ছে। তাহলে ইন্টারনাল এনার্জি অ্যাড হচ্ছে মানে এনার্জিটাকে আমরা পজিটিভ সাইন হিসেবে ধরছি। তাহলে যদি ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায় তাহলে এই যে ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে, তাহলে এই সিস্টেম কিছু পরিমাণ কাজ করতে পারবে। তার মানে কি এই সিস্টেম যদি কোনো কাজ করে তাহলে সেক্ষেত্রে দেখো the symbol of work is W if work is done on the system. If the work is done on the system by the surroundings and the energy of the system is thus increased, তাহলে it is then taken as to be positive। মানে কোন সিস্টেমের উপরে তুমি সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছ, তাহলে কিছু পরিমাণ কাজ সংগঠিত হচ্ছে এই উপরে, সিস্টেমের উপরে যদি কাজ সংগঠিত হয় তাহলে উইল কনসিডার দ্য সাইন অফ দ্য ওয়ার্ক ইজ পজিটিভ। আর যদি এই সিস্টেম কাজ করে, সিস্টেম কাজ করে মানে কি, যদি এই সিস্টেমের ভলিউম অটোমেটিক্যালি তুমি বাড়ালা সেক্ষেত্রে সিস্টেম
যদি কাজ করে বাইরের সারাউন্ডিংসের উপরেই, তার মানে যদি ভলিউম বৃদ্ধি পায়, সোজা কথা এটা বলি, যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজ হবে সেই কাজটাকে বলবো নেগেটিভ। আর যদি ভলিউম ডিক্রিজ করে তার মানে you are giving some pressure or you are giving some energy to the system so that it can perform some work, therefore we can consider the work is done on the system, that means the sign of the work will be positive, and if the work is done by the system then we will consider the sign is negative. So heat flows into the system, Q is positive, heat flows out of the system, Q is negative. তাহলে প্রথমে হিটের কথা বলেছি, যদি হিট ভিতরে প্রবেশ করে তাহলে সেটা হবে পজিটিভ, আর যদি হিট বাইরে চলে যায় তাহলে নেগেটিভ। ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম মানে সিস্টেমের উপরে, তার মানে ভলিউমটা ডিক্রিজ করলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো পজিটিভ, আর যদি ভলিউমটা ইনক্রিজ করে তার মানে দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। তাহলে এইবার আমরা দেখব যে প্রেসার ভলিউম ওয়ার্ক এইটা কি। যে আমাদের সিলেবাসের মধ্যে দেখেছি বিভিন্ন ধরনের ওয়ার্ক আছে, যে প্রেসার ভলিউম ওয়ার্ক, তারপরে রিভার্সিবল ওয়ার্ক সেগুলো। তাহলে প্রেসার ভলিউম ওয়ার্কটা কি আছে সেটা একটু আমরা দেখি। ওই একই ফিগার, কিন্তু আমি ওইখানে প্রথমে যে ফিগারটা নিয়েছিলাম মোটামুটি একই রকমের ফিগার, সেখানে আমাদের এইখানে কিন্তু সব ওই যে গ্যাস নিয়েই কাজ, হ্যাঁ, কারণ এই যে সিস্টেম গ্যাস অ্যাট প্রেসার ভলিউম ওয়ার্ক, সেক্ষেত্রে এইখানে একটা গ্যাস আছে যার প্রেসার আছে পি। এখন এই সিলিন্ডারটাকে যদি আমি এই জায়গাটায় ফিক্স রাখতে চাই তাহলে কি হবে, আমাকে বাইরের থেকে একটা exact equal amount of pressure need to be applied from the outside। একবার বলেছি যে যদি আমরা বেশি প্রেসার দেই তাহলে সেক্ষেত্রে এর ভলিউমটা কমে যাবে, যদি কম প্রেসার দেই এখান থেকে তাহলে সেক্ষেত্রে এই পিস্টনটা উপরের দিকে চলে যাবে, কারণ এইখানে যে প্রেসার আছে সেই প্রেসারটা অটোমেটিক্যালি এইটাকে পিস্টনটাকে সরিয়ে দেবে, কারণ এই পিস্টনটা হলো ফ্রিকশনলেস পিস্টন। ওকে, তাহলে এখন তুমি কোনো একটা প্রসেসে কিছু পরিমাণ হিট তুমি এই সিস্টেমে দিলা, তাহলে সেক্ষেত্রে এর ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে। ইন্টারনাল এনার্জি যদি বেড়ে যায় তাহলে এই পিস্টনটা তোমাকে এখান থেকে মানে পিস্টনটা অটোমেটিক্যালি সরে যাবে। তো তোমাকে যদি পিস্টনটা জায়গায় রাখতে হয় তাহলে আরো বেশি প্রেসার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যদি পিস্টনটায় তুমি প্রেসার অ্যাপ্লাই না করো তাহলে সেক্ষেত্রে এই পিস্টনটা এখান থেকে কিছু পরিমাণ মুভ করবে, তার মানে কি ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন ভলিউম চেঞ্জ হচ্ছে, তাহলে কিছু পরিমাণ কাজ সংগঠিত হবে, কারণ এখানে ভলিউমটা পরিবর্তন হলে বা এখান থেকে এই পিস্টনটা এখান থেকে ডিসপ্লেস হচ্ছে, তাহলে পিস্টনটা ডিসপ্লেস হওয়ার জন্য তোমার এইখানে যে প্রেসারটা অ্যাপ্লাই করতে হচ্ছিল সেই প্রেসার এর অ্যাগেনস্টে তুমি একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই না, প্রেসারের অ্যাগেনস্টে। তাহলে আমরা কাজের ডেফিনেশনটা কি পেয়েছি? কাজের ডেফিনেশনটা জানি কি, তোমরা ইন্টারমিডিয়েটে বা ক্লাস 9-10 এ কাজের ডেফিনেশন পড়ে আসছো যে W ইকুয়াল এফ এক্স, তাই না। এফ মানে হলো ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো এই যে উই নো দ্যাট দ্য ওয়ার্ক ইকুয়াল ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন এইখান থেকে এই পিস্টনটা এতটুকু পর্যন্ত চলে গেছে, তাহলে তার ডিসপ্লেসমেন্টটা আমি ধরে নিলাম এল, এতটুকু ডিসপ্লেস হয়েছে, এবং আমাকে এই পিস্টনটার উপরে কতটা প্রেসার অ্যাপ্লাই করতে হচ্ছে পি এক্সার্ট, অথবা সেই প্রেসারের কারণে কত পরিমাণ ফোর্স, তাহলে কতটা চাপ দিতে হচ্ছে তার জন্য যতটা পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে ফোর্স, তাহলে সেই ফোর্সের অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট। তাহলে W ইকুয়াল লেখা যাচ্ছে কি এফ ইন্টু এল। এখন প্রেসারটাকে আমরা কিভাবে লিখতে পারি? সিন্স প্রেসার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে তোমরা মানে বলের ডেফিনেশন আবার শিখছো কি, প্রেসার ইন্টু ভলিউম, তাই না। ফোর্স ইকুয়াল প্রেসার ইন্টু ভলিউম, প্রেসার ইন্টু এরিয়া। সিন্স প্রেসার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে এফ ইকুয়াল লেখা যায় কি এই যে প্রেসার মাল্টিপ্লাইড বাই
দ্য টোটাল এরিয়া, এই পিস্টনের যে এরিয়াটা আছে সেই টোটাল এরিয়ার যতটা আছে তার সাথে যদি এই প্রেসার পিস্টনটা এই এফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটাকে আমরা এফ হিসেবে সরি প্রেসার মাল্টিপ্লাইড বাই এরিয়া, দেন উই ক্যান গেট দ্য ফোর্স। সো হোয়ার এ ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য এরিয়া। ক্রস সেকশন মানে যে তোমার এই যে একটা সিলিন্ডার আমরা বলেছিলাম, এখানে আসলে দেখাচ্ছি একটা মানে রেক্টাঙ্গেল হিসাবে, কিন্তু আসলে আমরা যদি বলি যে এটা কিন্তু একটা সিলিন্ডার, আমি বারে বারেই বলছি এটা সিলিন্ডার। তা সিলিন্ডার হলে কি একটা বোতল অথবা একটা কাপ, এই যে আমি যে চায়ের কাপটা দেখালাম এর একটা যে নিচের সারফেস আছে, এটার মধ্যে এখন পানি আছে এই জন্য আমি উল্টাতে পারছি না, এই যে নিচের যে সারফেসটা আছে তাহলে এই সারফেসটাই কিন্তু এর সারফেস এরিয়া। অথবা এই উপরে তো কোনো ঢাকনা নেই, তাহলে উপরে যদি ঢাকনা থাকতো তাহলে পুরো এই যে একটা সার্কেল আছে, এই সার্কেলের যে এরিয়াটা এই এরিয়াটাই হতো এর সারফেস এরিয়া। তাহলে এখন এই প্রেসারটা প্রেসার মাল্টিপ্লাইড বাই, তাহলে হোয়ার এ ইজ দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য পিস্টন, ফ্রম ইকুয়েশন 1 and 2 উই হ্যাভ W ইকুয়াল, তাহলে এখন এই যে আমরা F ইকুয়াল পেলাম P এক্সার্ট মাল্টিপ্লাইড বাই A, তাহলে এখন W ইকুয়াল লিখতে পারি কি F এর রিপ্লেসমেন্টটা এটা লিখবো মাল্টিপ্লাইড বাই L, তাহলে P ext মাল্টিপ্লাইড বাই A মাল্টিপ্লাইড বাই L। তাহলে এখন দেখো এই যে A হলো ক্রস সেকশন আর L হলো উচ্চতা, তাহলে আমরা সিলিন্ডারের ক্ষেত্রফলটা কি জানি, সরি সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র জানো তোমরা? V equal to pi r square h। ইয়েস, পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের এইখানে দেখো পাই আর স্কয়ার মানে কি, আমাদের এই যে যে সার্কেলটা ছিল তাই না, এই সার্কেলটার ক্রস সেকশনে তো আমরা নিয়েছি এই যে এ, তাই না? তাহলে এখন এই যে এলটা কি উচ্চতা, তাই না? সেক্ষেত্রে এই এলটা হলো আমাদের উচ্চতা, পাই আর স্কয়ার এল, এখানে তাহলে আমরা পাই আর স্কয়ার এইচটাকে আমরা পাই আর স্কয়ার এল হিসেবে লিখলাম। তাহলে এই যে ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই এল, তাহলে এটাকেই আমরা তখন ভলিউম হিসেবে লিখতে পারি, দেখি না? তাহলে ক্রস সেকশন বা এই যে সারফেস এরিয়া অফ দ্য সার্কেল মাল্টিপ্লাইড বাই ভলিউম, সরি উচ্চতা, তাহলে এটাকে আমরা ওভারঅল ভলিউম হিসেবে লিখতে পারি। তাহলে W ইকুয়াল পি ইএক্সটি মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি, মানে এখন এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যেতে যে পরিমাণ ভলিউমের পরিবর্তন হয়েছে, যে পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে, তার সাথে যে পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে সেই প্রেসার মাল্টিপ্লাই করে দিলেই আমরা কি পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে W ইকুয়াল P multiplied by delta V, where delta V is the increase in volume of the gas since the system is doing work on the surroundings। তাহলে এখন যেহেতু দেখো আমি বলেছিলাম একটু আগে যে কাজের ডেফিনিশন সাইনটা, কাজের সাইনটা বলেছিলাম যদি ভলিউমটা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি কাজের সাইনটা হবে নেগেটিভ, আর যদি ইফ উই ওয়ার্ক অন দ্য সিস্টেম মানে সিস্টেমের উপরে যদি কাজ হয় তার মানে ভলিউমটা যদি ডিক্রিজ করে তাহলে সেই কাজের সাইনটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরবো, আর এখানে যেহেতু ভলিউমটা বৃদ্ধি পেয়েছে সেই কারণে আমরা সাইনটাকে নেগেটিভ ধরবো। দেখো এখানে তাহলে থাস W ইকুয়াল মাইনাস পি ইএক্সটি মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি। তাহলে প্রেসার ভলিউম ওয়ার্ক কত সেটা আমরা হিসাব করে বের করলাম। যদি এরকম হয় যে সিস্টেমের উপরে কাজ হয় তাহলে আমরা সাইনটাকে পজিটিভ ধরবো, আর সিস্টেমের নিচে যদি ভলিউমটা বৃদ্ধি পায় মানে ইফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম দেন উইল কনসিডার দ্য সাইন ইজ নেগেটিভ। বোঝা গেল? আচ্ছা, একটা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ক্যালকুলেট দ্য প্রেসার ভলিউম ওয়ার্ক। যে আমরা এইখানে যেভাবে দেখাইছি এই কোয়েশনটা পি ইএক্সটি মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি, তার মানে যে প্রেসার মাল্টিপ্লাইড বাই ভলিউমের চেঞ্জ, তাহলে এখন সেটা দিয়ে এরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা একটা প্রয়োগ করি ক্যালকুলেট দ্য প্রেসার ভলিউম ওয়ার্ক ডান হোয়েন এ সিস্টেম কন্টেইনিং এ গ্যাস এক্সপ্যান্ডস ফ্রম 1 লিটার টু 2 লিটার। এক সময় আমি ঢাকার এয়ারপোর্টের একদম পিছনে বাসায় থাকতাম, আমার ভাই ওখানে চাকরি করতো, তো ওখানে তখন যে কি বিপদে পড়তাম যে মানে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার কান ঝালাফালা হয়ে যেত।
Anyway, the calculate the pressure volume work done when a system containing a gas expands from 1 liter to 2 liter against a constant external pressure of 10 atmosphere. তার মানে আমাদের যে যে টার্মগুলো দরকার অলরেডি কিন্তু দেওয়া আছে। প্রেসার দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ার, ভলিউম ইনিশিয়াল ছিল 1 লিটার, ফাইনাল হলো 2 লিটার। তাহলে সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল, যেহেতু ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে সাইনটা নেগেটিভ ধরবো, আর যদি ভলিউমটা কম্প্রেস হতো মানে 2 লিটার থেকে 1 লিটার হতো সেক্ষেত্রে আমরা এখানে একটা পজিটিভ সাইন নিতাম। তাহলে যেহেতু এখন আমাদের আছে কি ভলিউমটা এক্সপ্যান্ড হয়েছে, তাহলে V2 মাইনাস V1 মাল্টিপ্লাইড বাই P অ্যান্ড মাইনাস সাইন। সো এটা হয়ে গেল এই। তাহলে এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা খুবই সিম্পল, এটা না করলেও চলতো, জাস্ট আমি একটু দেখালাম। এখন আমরা যাব, এটা কিন্তু একটু বড় জিনিস এবং এটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক অফ অ্যান আইডিয়াল গ্যাস। এটা কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে বুঝতে হবে এবং তোমাদের মানে ইন্টিগ্রেশনটা একটু মনে রাখতে হবে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো তো তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো, সেগুলো তোমাদেরকে একটু কাজে লাগাইতে হবে। এবং এই সেমিস্টারেও তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস বলে কোর্স আছে আমি জানি। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক অফ অ্যান আইডিয়াল গ্যাস, তাহলে এইটা আমরা এখন শিখব। একই রকম জিনিস আমরা যে সিস্টেম যে নিয়েছি যেভাবে কনসিডার অ্যান আইডিয়াল গ্যাস, এখন আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা টার্ম আমরা একটু আগে একটু এক্সপ্লেন করে নিই। আইসোথার্মাল মানে এই সিস্টেমে আমরা এমন কাজ করব যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আইসোথার্মাল মানে নো চেঞ্জ ইন টেম্পারেচার। তারপরে ঘটনাটা রিভার্সিবল মানে কি তুমি সামান্য একটু তাপ মানে প্রেসার বাড়াও অথবা ভলিউম একটু বাড়াও অথবা কমাও, ইনিশিয়াল স্টেজে ফিরে আসতে পারবা। এক্সপ্যানশন, তাহলে আমরা এখানে চাচ্ছি কি রিভার্সিবল এক্সপ্যানশন, তাহলে শুধুমাত্র আমরা ভলিউমটাকে বাড়াতে চাই। তাহলে রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক, তাহলে সেক্ষেত্রে কতটুকু কাজ সংঘটিত হবে অফ অ্যান আইডিয়াল গ্যাস, একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ কাজ সংঘটিত হবে, উই নিড টু এস্টিমেট দ্যাট। তাহলে এখন আমরা একটু ধরে নেই আমাদের সিস্টেমটা কেমন আছে। কনসিডার অ্যান আইডিয়াল গ্যাস কনফাইন্ড ইন এ সিলিন্ডার উইথ এ ফ্রিকশনলেস পিস্টন। একটা ফ্রিকশনলেস পিস্টনের মধ্যে আমাদের কিছু পরিমাণ আইডিয়াল গ্যাস আছে। সাপোজ ইট এক্সপ্যান্ডস ইন এ রিভার্সিবল ম্যানার ফ্রম ভলিউম V1 টু V2। তাহলে আমরা ধরে নিলাম যে এটার ভলিউম আগে ছিল এখানে V1 ইনিশিয়াল পজিশন এবং রিভার্সিবলি এই ভলিউমটা V1 থেকে V2 তে এক্সপ্যান্ড হলো। মানে আমরা চাইলে এই একইভাবে এখান থেকে যখন আমাদের দরকার হবে অটোমেটিক্যালি আমরা এখান থেকে খুব আস্তে 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 যেভাবে আমরা চেঞ্জ করলাম রিভার্সিবলি, ঠিক একইভাবে রিভার্সিবলি আবার ইনিশিয়াল স্টেজে ফিরে আসলে আমাদের কন্ডিশনগুলো সব সেম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বললাম যে রিভার্সিবলি উই ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস ফ্রম V1 টু V2। তাহলে এটা হলো আমাদের ইনিশিয়াল পজিশন, এটা হলো ফাইনাল পজিশন, এটা একটা ফ্রিকশনলেস পিস্টন। তাহলে the pressure of the gas is successively reduced। আমি অলরেডি বলেছি যে যদি কোনো একটা গ্যাসের ভলিউম ইনক্রিজ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই মলিকুলগুলো এইখানে মনে করো 50টা মলিকুল ছিল, তো 50টা মলিকুল সেখানে যদি তুমি এটার ভলিউমটা এতটা পর্যন্ত বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে এই 50টা মলিকুল কিন্তু অনেক বেশি জায়গা জুড়ে থাকবে। তখন কি হবে, এই 50টা মলিকুলেই কিন্তু তোমার এই পিস্টন অথবা এই ওয়ালের উপরে প্রেসার দেবে। তা সেক্ষেত্রে আগে অনেক অল্প জায়গায় প্রেসার দিত যে কারণে তার প্রেসারটা অনেক বেশি ছিল, আর এখন they are giving the pressure over a large area or large volume, so the pressure will be decreased। মিউট করো কার কাছ থেকে নয়েজ আসে। তাহলে the pressure of the gas is successively reduced from P1 to P2। সেক্ষেত্রে এইখানের প্রেসারের যদি P1 হয় তাহলে এই যখন আমরা এক্সপ্যান্ড করলাম তখন তার ভলিউমটা প্রেসারটা P2 হিসেবে ধরে নিলাম। Now the reversible expansion of the gas takes place in a finite number of infinitesimally small intermediate steps।
দুইটা শব্দ ইউজ করেছি, ফাইনাইট নাম্বার অফ ইনফাইনিটেসিমালি স্মল ইন্টারমিডিয়েট স্টেপস। মানে এইখানে যে আমরা সেইটা নিছি যে এই যে প্রত্যেকটা ছোট 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 স্টেপ, এবং সেটা কিন্তু লিমিটেড। তোমার যদি অনেক বড় অথবা একটা নির্দিষ্ট ভলিউম ইনক্রিজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে যত ছোট করেই করো না কেন, যত ছোট ভলিউম ইনক্রিজ করো, তা টোটাল ভলিউম ইনক্রিজ করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ফাইনাইট নাম্বার অফ ইনফাইনিটেসিমালি স্মল, মানে নির্দিষ্ট সংখ্যক খুব ক্ষুদ্র বৃদ্ধি, মানে খুব অল্প পরিমাণ ইনক্রিজ করলে তাহলে সেক্ষেত্রে দ্য রিভার্সিবল এক্সপ্যানশন অফ দ্য গ্যাস টেক্স প্লেস ইন এ ফাইনাইট নাম্বার অফ ইনফাইনিটেসিমালি স্মল ইন্টারমিডিয়েট স্টেপস। To start with the external pressure, Pext is arranged equal to the internal pressure of the gas. তাহলে সেক্ষেত্রে to start with the external pressure, Pext is arranged equal to the internal pressure of the gas, P gas, and the piston remains stationary if Pext is decreased by an infinitesimal amount of dP of the gas expands reversibly and the piston moves through the distance dl. তাহলে since dp is so small, আমরা এখানে যেমন দেখাইছি যে আমরা যদি এখান থেকে খুব সামান্য পরিবর্তন করি, যে এই যে এইদিকে আমরা সামান্য পরিবর্তন করলাম dl হিসেবে, তাহলে এই অল্প পরিবর্তন করার ফলে প্রেসারের যে পরিমাণ চেঞ্জ হলো সেটা আগে ছিল মানে পি গ্যাস অথবা P1 গ্যাস, যেটাকে আমরা Pext হিসেবে চিন্তা করতে পারি। কারণ আমি বলেছিলাম যে এই পিস্টনটাকে যদি জায়গা মতো রাখতে হয় তাহলে এইখানের ভিতরে যে প্রেসার থাকবে সেই প্রেসারটা এই পি গ্যাস এবং Pext এই গ্যাসটা কিন্তু সমান হবে। তো এখন যদি আমরা ভলিউমটা একটু বৃদ্ধি করলাম, তাহলে ভলিউমটা একটু বাড়ালে সেক্ষেত্রে এর প্রেসারটা একটু কমে যাবে। তখন কতটুকু পরিমাণ কমবে? তাহলে আগে যে প্রেসারটা ছিল Pext, তাহলে তার থেকে যতটুকু সামান্য ডিপি, আমরা ডিএল পরিমাণ যদি বৃদ্ধি করি ভলিউমটা, তাহলে ধরে নিলাম তার করেসপন্ডিং প্রেসারের চেঞ্জ হলো ডিপি। তাহলে এখন প্রেসার যদি ডিপি পরিমাণ চেঞ্জ হয়, দেন উই আর গেটিং দ্য প্রেসার অফ দ্য সিস্টেম ইজ Pext মাইনাস ডিপি। তাহলে দেখো, সিন্স if Pext is decreased by an infinitesimal amount of dP, the gas expands reversibly and the piston moves through a distance dl. Since dP is so small, for all practical purpose, মানে আমরা যদি এটা চিন্তা করি যে আসলে আমরা এত অল্প পরিমাণ ভলিউমটা চেঞ্জ করেছি, যেটা আসলে যে এই ডিপির পরিমাণটা খুবই কম, তাহলে ইটস ক্লোজ টু জিরো। কারণ আমরা বলেছি অল্প পরিমাণ, একদম ক্লোজ টু জিরো লেন্থ অথবা জিরো পজিশনটা আমরা এই পিস্টনটাকে চেঞ্জ করেছি, সেই ক্ষেত্রে চাপেরও পরিবর্তন হবে ক্লোজ টু জিরো। তো সেক্ষেত্রে আমরা এই Pext মাইনাস ডিপি এই টার্মটাকে এই যে ইনিশিয়াল যে প্রেসার ছিল তার সমানই লিখতে পারি। অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাই লিখলাম, Pext ইকুয়াল P গ্যাস মাইনাস পি। তাহলে দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস in one infinitesimal step dw। তাহলে এখন যে পরিমাণ আমরা ভলিউমটা চেঞ্জ করেছি তার জন্য আমাদের কি পরিমাণ কাজ সম্পন্ন হবে, dw ধরে নিলাম। কারণ অল্প পরিমাণ, আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক, এটা এই যে এখানে, তাহলে w ইকুয়াল মাইনাস Pext মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি। তাহলে ওইখানে আমাদের কি হয়েছে যে অল্প পরিমাণ ভলিউম চেঞ্জের কারণে, কোথায় গেল, আচ্ছা, তাহলে the work done by the gas in one infinitesimal step dw can be expressed as dw equal p into a into dl। মানে এই যে আমরা যে পরিমাণ প্রেসারের চেঞ্জ হয়েছে তারপরে তার এরিয়া ক্রস সেকশন, তাই না, আমরা একটু আগে যে সূত্রটা লিখছিলাম সরাসরি আমরা এটাই লিখে দিতে পারতাম, এই টার্মটা না লিখলেও চলতো। কারণ ডিডাব্লিউ আমরা অলরেডি আগের যে এসের রিভার্সিবল এক্সপেনশন ওয়ার্ক সেখানে বা পিভি ওয়ার্ক যেটা শিখেছি সেখানে আমরা দেখেছি যে পি ডিডাব্লিউ ইকুয়াল মাইনাস পি ইন্টু ডিডাব্লিউ যদি ভলিউমটা এক্সপ্যান্ড হয়। তাহলে হোয়ার ডিভি ইজ দ্য ইনক্রিজ ইন ভলিউম, তা সেক্ষেত্রে ডিভিটা কত হবে,
এই যে আমরা এখানে দেখতে পাই এই যে ভলিউমের পরিবর্তন, এখানে আমাদের এই যে এখান থেকে টোটাল কতটুকু ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ভলিউম ডিউ টু চেঞ্জ দ্য প্রেসার অর ডিউ টু মুভমেন্ট অফ দ্য পিস্টন ফ্রম ডিএল। তাহলে ডিএল পরিমাণ চেঞ্জের কারণে, পজিশনটা চেঞ্জের কারণে আমরা যে পরিমাণ কাজ বা ভলিউম পরিবর্তন হচ্ছে সেটা হলো ডিভি। তাহলে where dV is the increase in volume, the total amount of work done by the isothermal reversible expansion of the ideal gas from V1 to V2। তাহলে এখন আমরা এখানে ইকুয়েশনটা পেয়েছি কি P ইন্টু ডিভি। তাহলে এখন যদি আমরা ভলিউমটা এখান থেকে এতটুক পর্যন্ত, ইনিশিয়াল ভলিউম ছিল V1, ফাইনাল ভলিউম হলো V2, তাহলে এরকম হাজারো স্মল স্টেপ করে যদি আমরা ফাইনাল পজিশনে যেতে চাই বা চেঞ্জ করি ভলিউমটা, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? জাস্ট প্রত্যেকটা স্টেপের জন্য যতটা ওয়ার্ক হচ্ছে বা ওয়ার্ক পারফর্ম হচ্ছে সবগুলো স্টেপের ওয়ার্ক ডান এর সাম আপ করব। আর এই সাম আপ মানেই হলো ইন্টিগ্রেট করা, যে আসলে আমরা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে বা এই লিমিট থেকে এই লিমিটের মধ্যে যতগুলো স্মল স্টেপ আছে প্রত্যেকটা স্মল স্টেপের সামেশন করছি, দেন উই উইল গেট দ্য হোয়ার। তাহলে সেক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ মাইনাস ভি, সরি তাহলে এই যে মাইনাস সাইনটা কেন আসছে, আমরা এই যে কিন্তু এখানে বলেছিলাম যে যেহেতু ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে সেক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ নেগেটিভ, সো উই হ্যাভ পুট এ মাইনাস সাইন। সো বাই দ্য এখন তাহলে টোটাল V1 থেকে V2 পর্যন্ত ভলিউমের পরিবর্তন হলে সেক্ষেত্রে তার কাজের পরিমাণ কতটুকু হবে, ইন্টিগ্রেশন অফ দ্য ওয়ার্ক ডান বাই এভরি স্টেপস, তাহলে P ইন্টু ডিভি। এখন বাই দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি কি পিভি ইকুয়াল এনআরটি, এটা আমরা জানি তাই না? পিভি ইকুয়াল এনআরটি তোমরা শিখে আসছো, তাহলে সেক্ষেত্রে আবার আমরা একটু এখানে শিখবো আবার। তাহলে সেক্ষেত্রে বাই দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল এনআরটি, তাহলে পি ইকুয়াল লিখতে পারি কি এনআরটি বাই ভি। তাহলে এইখানে এই ইকুয়েশনে যদি আমরা পি এর ভ্যালুটা বসিয়ে দেই তাহলে এনআরটি বাই ভি এভাবে লেখা যায়। তাহলে V1 থেকে V2 and change by nRT by V, সেক্ষেত্রে n হলো নাম্বার অফ মোলস, দিস ইজ কনস্ট্যান্ট নাম্বার, আর দিস ইজ অলসো অ্যানাদার কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে যদি আমরা 1 মোল গ্যাসের কথা বলি সেক্ষেত্রে আমরা এখানে 1 মোল ধরতে পারি, তবে আপাতত 1 মোল না, এখানে বাই দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন P ইকুয়াল nRT by V। তাহলে এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব, তাহলে dV by V, ডিভি বাই ভি মানে ডিএক্স বাই এক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই? ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে আছে? মনে আছে কারো? ডিএক্স বাই এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই লন এক্স। একটু মনে করো, তাহলে আমরা এখানে পেলাম কি এই যে ইন্টিগ্রেশন করলাম, এই যে এনআরটি এটা এই কনস্ট্যান্ট টার্ম, আর তাহলে এই এনআরটিটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে চলে গেল, আর বাকি থাকলো শুধু ডিভি বাই ভি। তাহলে এখন আমরা ডিভি বাই ভি কে ইন্টিগ্রেট করলে লন V2 বাই V1 এভাবে পেলাম। তাহলে এটা আসলে হয়েছিল কি লন V2 মাইনাস V1 এরকম করে, তাই সেক্ষেত্রে আমরা লন V2 বাই V1 এভাবে লিখতে পারি। তাহলে W ইকুয়াল মাইনাস এনআরটি লন V2 বাই V1, এই হলো আমাদের ওয়ার্ক ডান বাই দ্য রিভার্সিবল এক্সপ্যানশন অফ দ্য আইডিয়াল গ্যাস। এখন আমরা চাইলে এই ভি টার্মটাকেও চেঞ্জ করে দিতে পারি, এখন শুধু আমরা প্রেসার দিয়েও এক্সপ্রেস করতে পারি, কারণ আমরা জানি কি যে পিভি ইকুয়াল এনআরটি এই ফর্মুলা, অথবা P1 V1 সমান P2 V2, তোমরা ওই যে আদর্শ গ্যাসের সমীকরণ, চার্লসের সূত্র, বয়েলের সূত্র এগুলো জানো তাই না? সেই একটা সূত্র কি P1 V1 সমান P2 V2 এরকম ফর্মুলা আমরা জানি, অথবা P1 বাই P2 সরি P1 কি ছিল P1 বাই V2 এরকম, তো সেই একই সূত্র P1 V1 সমান P2 V2। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি
v2 বাই v1 এটাকে একটু অল্টারনেট করে দিলাম, আমরা চাই আসলে এই ফ্র্যাকশনটা নিয়ে আসতে। v2 বাই v1, তাহলে v2 বাই v1 সমান লিখতে পারি কি p1 বাই p2। তোমরা এই ইকুয়েশনটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে লিখতে পারবা। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে v2 বাই v1 এর রিপ্লেসমেন্টে p1 বাই p2 লিখতে পারি কিনা। তাহলে এই v2 বাই v1 কে আমরা p1 বাই p2 লিখে দেব। তাহলে ওভারঅল ওয়ার্ক ডান w ইকুয়াল মাইনাস nRT লন p1 বাই p2। তাহলে এখন আবার এইটা কোত্থেকে আসলো? তো এইটা আসলো যে এই লনকে আমরা সব সময় মানে আগে সায়েন্টিস্টরা আমাদের মতো তো এই যে এত ক্যালকুলেটর এসেছিল না, তো তখন সায়েন্টিস্টরা কি করতো, একটা লগ স্কেল ইউজ করতো, যেখান থেকে ওই লগের লগ বেস 10 ধরে একটা ভ্যালু বের করতো, যে কারণে তাদের সহজে সুবিধা হতো যে ওইটা একটা বড় একটা চার্ট থাকতো, সেই চার্টের থেকে তারা ওই লগের ভ্যালুটা বের করতো। তো এখন যেহেতু আমাদের এই যে ক্যালকুলেটর আছে, আমরা এই লন দিয়েই করতে পারবো। তাহলে লগটে মানে লনকে লগ দিয়ে যদি কনভার্ট করতে চাই, দেন উই নিড টু মাল্টিপ্লাই উইথ দ্য 2.303 এই একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে আমরা লগের ভ্যালু থেকে কনভার্ট করতে পারি। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ওয়ার্ক ডান ইন টার্মস অফ প্রেসার। তার মানে আমরা এখানে বলেছিলাম কি এইখানে প্রেসার ছিল P1, এইখানে প্রেসার হলো P2, অথবা এইখানে ভলিউম V1, এখানে ভলিউম V2। তাহলে আমরা দুই ফরম্যাটেই কিন্তু আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ওয়ার্ক অফ অ্যান আইডিয়াল গ্যাস শিখলাম। সেটা কি হলো, W ইকুয়াল মাইনাস nRT লন V2 বাই V1 অথবা মাইনাস nRT লন P1 বাই P2, অথবা এটাকে আমরা যদি মাইনাস 2.303 দিয়ে ওইটাকে করতে চাই, লগের এক্সপ্রেস করতে চাই, মাইনাস 2.303 nRT log P1 by P2. So this is the work done by the isothermal reversible expansion of an ideal gas, and just a simple mathematical problem. Okay, তো হলো কি আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন অফ অ্যান ওয়ার। আচ্ছা আচ্ছা, এটা একটু সহজে দেখে ফেলি, এটা খুব ছোটই আছে। আচ্ছা, এটা হলে আজকে ক্লাস শেষ করব। তাহলে আইসোথার্মাল ইরিভার্সিবল, তাহলে এখন আমরা যদি কোনো সিস্টেম চিন্তা করি যে রিভার্সিবল, অলরেডি আমরা হিসাব করলাম যে এই যে ভলিউমটা আছে এখান থেকে আমরা যদি আস্তে 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 স্মল স্মল স্টেপ গিয়ে 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 একটা ফাইনাল স্টেপে যাই, তাহলে সেক্ষেত্রে আবার যদি ওখান থেকে ফিরে আসি, তাহলে সেক্ষেত্রে সেটা হলো রিভার্সিবল। তাহলে ওই রকম স্মল স্টেপের ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করলাম একটু আগে। তাহলে এখন এই রিভার্সিবল যদি সিস্টেম হয়, তার মানে আমরা জাস্ট ড্রাস্টিক্যালি অথবা উইদিন ভেরি শর্ট টাইম এর সিস্টেমের প্রেসার অথবা ভলিউমটাকে ইনক্রিজ করে দিলাম, তাহলে প্রেসার কি হবে, জাস্ট ইমিডিয়েটলি দ্য প্রেসার উইল বি ডিক্রিজড ফ্রম P1 টু P2। তাহলে এই যে পরিবর্তনটা, সাপোজ উই হ্যাভ অ্যান আইডিয়াল গ্যাস কন্টেন্ট ইন এ সিলিন্ডার উইথ এ পিস্টন, মানে ফ্রিকশনলেস পিস্টন সেটা এখানেও, দিস টাইম দ্য প্রসেস অফ এক্সপ্যানশন অফ দ্য গ্যাস ইজ পারফর্মড বা ইরিভার্সিবলি বাই ইনস্ট্যান্টানিয়াসলি, মানে খুব দ্রুত, dropping the external pressure PEXT to the final pressure P2. The work done by the system is now against the pressure P2. তাহলে এখন এই যে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে, এইখানে যে প্রেসারটা আছে সেই P2, এই P2 প্রেসারের এগেইনস্টে কাজ সম্পন্ন হবে। ইনিশিয়াল যে পজিশন ছিল, ইনিশিয়াল যে প্রেসার ছিল, ফাইনাল প্রেসারটা এটা। তাহলে the work done by the system is now against the pressure P2 throughout the whole expansion. It is given by the following expression, just W equal minus PEXT into integration of dV। তাহলে এই ডিভিটা আমাদের ফর্মুলা তো সেমই থাকলো, কিন্তু এখন ভলিউমের পরিবর্তনটা তো আমাদের একটা মাত্র স্টেপে হচ্ছে। সেক্ষেত্রে ভলিউমটা আগে ছিল, আমরা যেমন আগে স্টেপ স্টেপ V1 থেকে V2 প্রত্যেকটা স্টেপ 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 করে করে ইন্টিগ্রেট করে গেছি, আর এখন কি হচ্ছে, জাস্ট সিঙ্গেল স্টেপে আমাদের ভলিউমটা চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে V2 থেকে V1, জাস্ট চেঞ্জ ইন ভলিউম, dV ইকুয়াল V2 মাইনাস V1, সো W ইকুয়াল P2 ইন্টু ডেল্টা V অর dV। সো এইটাই হলো আমাদের যে ওয়ার্ক ডান ডিউরিং দ্য, এই যে এখন এইখানে এই যে মাইনাসটা আমরা তুলে দিলাম, তাহলে আসলে এখানে কি ভলিউমটা
V2 মাইনাস V1, তো এ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট সাইনটা দিলেও পারতাম, না দিলেও পারতাম। তো সাইনটা দিলে সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারি যে এটা এক্সপ্যানশন হচ্ছে, আর যদি সাইনটা না দেই সেক্ষেত্রে এটা কিন্তু এক্সপ্যানশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে এটা বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমরা সাইনটা দেওয়াটা বেটার ছিল। এনিওয়ে, তো ডেল্টা ভি যেহেতু লিখেছি সেক্ষেত্রে আমরা জাস্ট মাইনাস সাইন ছাড়াই লিখেছি। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান for the irreversible expansion of an ideal gas due to expansion. Okay, এই হলো এরকম ছোট্ট আরেকটা প্রবলেম। 1 mole of an ideal gas at 25 degrees Celsius is allowed to expand reversibly at constant temperature from volume 10 to 20 liters. Calculate the work done by the gas in joules and calories. তাহলে ইকুয়েশন আমরা জানি, W equal minus 2.303 nRT log V2 by V1। জাস্ট মানে ভ্যালুগুলো সব বসিয়ে দাও, রেজাল্ট পেয়ে যাবা। জুলকে ক্যালোরিতে কনভার্ট করো, জাস্ট উই নো দ্য 1 ক্যালোরি ইকুয়াল 4.18 জুল, জাস্ট ডিভাইড করে দাও, তাহলে ক্যালোরিতে পেয়ে গেলা। সো দিস ইজ দ্য result in joule or calorie, and this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন?